হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিকপ্যাক। পিকপ্যাকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। পিকপ্যাকের আজকের গল্পে থাকছে এবারের ঈদেই মুক্তি পাওয়া একটা নতুন ওয়েব সিরিজের গল্প। প্রধান চরিত্রে বিদ্যা সিনহা, মিম এবং নাইম অভিনীত এই ওয়েব সিরিজের নাম মিশন হান্টডাউন। বেশ ক্রাইম থ্রিলার এবং অ্যাকশনধর্মী এই ওয়েব সিরিজের গল্প চলুন আর আপনাদেরকে অপেক্ষা না করেই শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা মাহিদ নামে একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিছুটা ছুটি পাওয়ার পর তার প্রধান অফিসারকে ফোন দিয়ে জানায় যে স্যার, ওয়াইফকে নিয়ে একটু কক্সবাজার যাব। কিন্তু উইদাউট এনি রিজন তার বড় অফিসার সেই ছুটি ক্যান্সেল করে দেয়। তো সে মূলত তার ওয়াইফের জন্য অপেক্ষা করছিল বাইরে গাড়ি নিয়ে, আর তার ওয়াইফ যখন কোনো একটা প্রতিষ্ঠান থেকে বের হয়, সে গাড়ি স্টার্ট করতে যায়, ঠিক এমন সময় একটা মাইক্রোবাস আসে এবং ছুরি বের করে হঠাৎ তার ওয়াইফকে ওইখানে হত্যা করা হয়। এরপর দেখানো হয় মূল গল্প। থানার ডিউটি অফিসার মোহসিন, একদিন তার কাছে নীরা এবং তার বান্ধবী কান্তা নামে দুইটা মেয়ে আসে। এই নীরার হাজবেন্ড হারানো গিয়েছে বলে তার দাবি। বিয়ের ঠিক একদিন পর থেকেই তার হাজবেন্ডকে আর পাওয়া যাচ্ছে না। মহসিন যখন আরও জানতে পারে তাদের মধ্যে বনিবনা ভালো ছিল, সংসার করার আগেই ছেলেটি হঠাৎ ঢাকায় চলে এসেছে এবং সেই থেকে আর তাকে পাওয়া যাচ্ছে না। ছেলেটির নাম জিল্লুর, আর কাজ করে স্যান্ডওয়েভ গার্মেন্টসে। এই স্যান্ডওয়েভ গার্মেন্টসের কথা শুনে মহসিনকে দেখে মনে হয় যেন একটু থতমত খেয়ে যায়। আর এটা বুঝতে পেরে কান্তা জিজ্ঞেস করে, স্যার কোনো অসুবিধা, আপনার শরীর খারাপ? মহসিন তাদের আর কোনো কথা না বাড়িয়ে বলে, আপনারা কালকে আসুন, কালকে দেখা করুন। তারা কথা বলছিল, এর মধ্যে একটা চায়ের দোকানদার ছোট্ট ছেলে আসে মহসিনের কাছে। কান্তা মহসিনকে আরো জানায়, স্যার এরা নিজেরা বিয়ে করেছিল তো, তাই জিল্লুরের বাসার লোক কেউ জানে না এবং সে তার কোনো ঠিকানাও চেনে না। প্লিজ একটু হেল্প করুন, ও গ্রাম থেকে এই শহরে আসছে শুধু ওর হাজব্যান্ডকে খুঁজতে। নীরা এবং কান্তা থানা থেকে বের হতেই মহসিন তাদেরকে যে পাঠিয়েছে, অর্থাৎ নীরার গ্রামের যে পুলিশ অফিসার কাজল, তাকে ফোন দিয়ে বলে যে, দোস্ত তুই আমার কি ঝামেলায় ফেললি, তুই শীঘ্র ওনাদেরকে ফোন দিয়ে বল বাসায় ফিরে যেতে। কাজল বলে, আমার কাছে সাহায্য চাইছিল, আমার তো মনে হলো তোর এলাকার লোক, তুই হেল্প করতে পারবি, এই জন্য পাঠাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে ফোন দিয়ে ডেকে নিচ্ছি। বোঝা যায় ভেতরে বড় একটা ঘাপলা আছে। প্রথম দৃশ্যের ইন্সপেক্টর মাহাদিকে দেখা যায় তার একটা ছোট্ট মেয়ে আছে, কিন্তু তার ওয়াইফ নাই। সে তো তার নিজের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকতো, ইভেন যেটুকু সময় মেয়ের সাথে থাকতো এই সময়টাও প্রচুর ফোন আসতো। আর তার মেয়ের এই একাকিত্ব ভাল লাগতো না, সে চাইতো তার বাবা একটা বিয়ে করুক। মহসিন মাহিদকে ফোন দিয়ে বলে যে, স্যার জিল্লুকে একটা মেয়ে খুঁজতে আসছিল, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। আর এদিকে দেখা যায় কান্তা নীরাকে বলছে, শোন এসব পুলিশ টুলিশ দিয়ে কাজ হবে না, তুই বরং জিল্লুর যেখানে কাজ করতো সেই অফিসে যা, অফিসে গিয়ে খোঁজ নে, হয়তো কোনো তথ্য পেতে পারিস। কিন্তু নীরা বলে, আমি জিডি তো করছি, দেখি কি করে। মাহিদকে তার জুনিয়র সালাম ফোন দিয়ে বলে যে, স্যার একটা মেয়ের লাশ পাওয়া গেছে, আপনি দ্রুত আসেন। মাহিদ সেখানে গিয়ে ওই মেয়েটির লাশের দিকে তাকিয়েই হঠাৎ তার ওয়াইফের কথা মনে পড়ে যায় এবং বিচলিত হয়ে গিয়ে নিজেকে শান্ত করার জন্য পাশে এসে একটা বিড়ি ধরায়। তারপর মাহিদের জুনিয়র দুজন অফিসার এসে মাহিদকে দেখায় যে, স্যার এখানে একটা মোবাইল পাওয়া গিয়েছে, যে মারা গেছে তার মোবাইল বলে মনে হচ্ছে না। খোলার পর ওই মোবাইলের সেলফি থেকে মাহিদ বের করতে বলে যে কে এই লোকটা। মাহিদ তার জুনিয়রকে বলে মশিউরকে দিয়ে কে এই লোক খোঁজ নাও। অন্যদিকে দেখা যায় নীরা চলে গিয়েছে জিল্লুর যে গার্মেন্টসে কাজ করত সেইখানে তার খোঁজ নিতে। আর মহসিন তার অফিসের যে সাইবার সেল, অর্থাৎ যেখান থেকে মানুষের মোবাইল নাম্বার ট্র্যাক করা যায়, সেইখানকার অফিসারে গিয়ে নীরার একটা নাম্বার দিয়ে বলে যে এই নাম্বারটা কখন কোথায় কি করতেছে এই সব তথ্য আমাকে দিবা। রাতের বেলায় নীরার মন খারাপ দেখে তার বান্ধবী কান্তা থেকে বলে যে, শোন কি চিন্তা করিস সারাদিন, এত কোনো ক্রসফায়ার বা এমন উল্টাপাল্টা কিছু হয়নি তো? এই কথা শুনে নীরার তো রাগ হয়ে যায়, বলে কথা বলতে না পারলে চুপ থাক, উল্টাপাল্টা বলবি না। তো নীরা ওই যে অফিসে গেল, সেইখান থেকে তাকে বলে দেওয়া হয়েছে কোনো এমপ্লয়ারের পার্সোনাল ইনফরমেশন তারা শেয়ার করে না, এটা কনফিডেন্সিয়াল। আর ওই দিন রাতে আবার মশিউরের সোর্সের কাছ থেকে এক্স্যাক্ট ইনফরমেশন নিয়ে মাহিদ তার টিম নিয়ে সশস্ত্রভাবে চলে যায় ওই আসামি ধরতে। মাহিদ সেখানে অপারেশন করে কয়েকজন ছিনতাইকারীকে একেবারে ক্রসফায়ার দিয়ে দেয়। আর অপারেশন শেষ করে তার গুলির হিসাব দিয়ে তারপর সে আসে তার মেয়েকে নিতে। মানে সে যে সারাদিন বাইরে থাকতো, তার তো ওয়াইফ নাই, তো তার ওয়াইফের কোনো বান্ধবী অথবা হয়তো মাহিদের কোনো ফ্রেন্ড সাবিলা নামের এই মেয়েটির কাছে সে তার নিজের মেয়েকে রেখে যেত সারাদিন। এ আবার নিজে ডাক্তার ছিল। সেদিন বেশ রাত হয়ে যাওয়ায় সাবিলা অনুরোধ করে যে আজকে আমার কাছে থাক, কিন্তু মাহিদ বলে, না, ওকে ছাড়া আমার ঘুম হয় না, তুই জানিস না। সে তার মেয়েকে নিয়ে চলে যায়। পরদিন সকালে মহসিনকে ওই যে সাইবার সেল থেকে সেই পুলিশ ফোন দিয়ে জানায় যে, স্যার যে নাম্বারটা দিয়েছিলেন সে তো মনে হচ্ছে ওই স্যান্ডওয়েভ গার্মেন্টসের আশেপাশে কোনো এলাকায় আছে। এইটা শুনে মহসিন আবারও বিচলিত হয়ে যায়। সে বেরিয়ে পড়ে। আর নীরাকে দেখা যায় ওই অফিসে বসে সে তার বান্ধবী কান্তাকে বলছে, গ্রাম থেকে ফোন দিছিল কাজল স্যার, আমাকে বলতেছে গ্রামে ফিরে যাইতে, এটা নিয়ে আর বাড়াবাড়ি না করতে, পড়লে নাকি অনেক ঝামেলা হবে। কান্তা বলে, দেখছিস আমি বলছি না পুলিশের মধ্যে ঝামেলা আছে, ওরা তোর হেল্প করবে না।
যাত্রাপথে আবার মহসিনের গাড়ি নষ্ট হয়ে যায়। সে যেতে না পেরে ওই স্যান্ডওয়েভ গার্মেন্টসের ম্যানেজারকে ফোন দিয়ে শাসায় দেয় যে খবরদার, এই ব্যাপারে যদি মুখ খুলছেন, কোনো কথা বলছেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। সে যখন ফোন দেয়, নীরা ওই ম্যানেজারের সামনেই বসেছিল এবং সে দেখে যে অফিসার মহসিনের নাম লেখা। তো এটা দেখে কান্তা বুঝতে পারে যে ভেতরে ভেতরে এরা সব এক, কাজ হবে না। কোনো তথ্য না পেয়ে তারা বের হয়ে পড়ে। আর গতকাল রাতে মাহিদ ওই যে ছিনতাইকারীদেরকে মেরে ফেললো, এরকম বিনা অনুমতিতে মেরে ফেলার কারণে তার উপরের অফিসার তাকে ডাক নেয় এবং জিজ্ঞেস করলে মাহিদ বলে, স্যার, ওরা আমাদের উপরে গুলি আগে চালায়নি এটা সত্য, কিন্তু ওদের কাছে আর্ম ছিল, তাই আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি। সে আরও জানায়, স্যার, সবসময় সিচুয়েশন নিয়ন্ত্রণে থাকে না। যেমন আমার চোখের সামনে আমার স্ত্রীকে খুন করা হয়েছে, আমি কিছু করতে পারিনি। মানে তার স্ত্রীকে ওই যে একজন ছিনতাইকারী খুন করে গেল তার চোখের সামনে, প্রথম দৃশ্যেই দেখলেন। সেই থেকে মাহিদের ছিনতাইকারীদের প্রতি একটা ব্যাপক রাগ। মানে ছিনতাইকারী শুনলেই তাদেরকে আগে ক্রস ফায়ারে দিতে মন চায় মাহিদের। তো অফিসার তাকে বলে, দেখেন এসব ব্যক্তিগত আবেগ, রাগ এগুলো এখানে খাটানো যাবে না। একটা তদন্ত কমিটি হবে এবং উপযুক্ত তদন্তের পর যে শাস্তি আসে তাই আপনাদেরকে মেনে নেওয়া লাগবে। দেশে ভাবনা চিন্তা করার মতো, গুরুত্ব দেওয়ার মতো আরো অনেক বড় বড় টপিক আছে। দেখো জেকেবি একটা জঙ্গি সংগঠন, তারা সম্পূর্ণ বাংলাদেশকে থ্রেটের মধ্যে রাখছে। জন কবির আর লাবিব নামে দুইজন ব্যক্তি, যাদের কোনো নাম, ঠিকানা, পরিচয় কিচ্ছু আমাদের জানা নাই, পুরো বাংলাদেশ উড়াই দেওয়ার প্ল্যান করতেছে। এইসব নিয়ে ভাবো, দেখো এসব কিছু করতে পারো কিনা। এইখানে মিটিং শেষ করার পর মাহিদ তার এক সোর্সের সঙ্গে দেখা করে। তার ওই সোর্স তাকে বলে যে, স্যার, ওরা অনেক বড় টিম হয়ে গেছে, ওরা এখন আর ছোট নাই। লাবিব, জিল্লুর আর মিলু, যদি পারেন এই তিনজনকে খুঁজে বের করুন, তাহলে আপনি জন কবিরকে পাবেন। তাদেরকে পাওয়া এত সহজ না। যেমন আমি নিজেই এখন তাদের মধ্যে ঢুকে গেছি কেমনে কেমনে জানি। বাজার করতে বের হবো বলে বের হয়ে আপনার সাথেই দেখা করলাম। ওদেরকে পাওয়ার একটা মাত্রই উপায় আছে। আমি যতদূর জানি ওরা একটা কাভার ভ্যান চুরি করছে সম্প্রতি, এরপর একটা মোটরসাইকেল চুরি করবে, তারপর ওই মোটরসাইকেল আর কাভার ভ্যান দিয়ে পুরা বাংলাদেশ কাঁপায় দিবে। যদি পারেন তো দেখুন ওই কাভার ভ্যান বা মোটরসাইকেলকে উদ্ধার করার চেষ্টা করেন, হয়তো কোনো ক্লু পাইতেও পারেন। এটুকু বলে মাহিদের সোর্স তার গাড়ি থেকে নামতেই মাহিদের ঠিক চোখের সামনেই হঠাৎ একটা মাইক্রোবাস আসে এবং তার ওই সোর্সের গলায় ছুরি পোঁচ দিয়ে চলে যায়। মানে মাহিদ কিছু বুঝে ওঠার আগেই তার চোখের সামনে আরও একজন ডেড। এরকম বিশ্বস্ত সোর্স মরে যাওয়াতে মাহিদ তো ভীষণ কষ্ট এবং রাগ দুইটাই একসাথে পায়। সেদিন নীরা সারাদিন মহসিনের সঙ্গে কথা বলার জন্য থানায় গিয়ে বসে থেকে রাত হয়ে যায়, তারপরও মহসিনের আর খবর নাই, সে আসেই না। আর মাহিদ বাসায় বসে মেলাতে থাকে তার সোর্সকে যে খুন করলো, এই একই লোক একইভাবে এসে একই স্টাইলে তার ওয়াইফকেও খুন করেছিল। দেয়ার মাস্ট বি সাম কানেকশনস। এরপর দেখা যায় কে এই লাবিব এবং কে এই মিলু। এরা হচ্ছে জেকেবির বাংলাদেশি এজেন্ট। তো লাবিবের পরামর্শ অনুযায়ী মিলু জিল্লুরকে নিয়ে একটা মোটরসাইকেল ছিনতাই করতে যায়। একটা আরটিআর গাড়ি নিয়ে একজন যাত্রী যখন যাচ্ছিল, হঠাৎ তারা ছিনতাই করে এবং গাড়িটা নিয়ে ভেগে যায়। কিন্তু মাহিদ যখন তার অফিসে আসে এবং এই কেসের সিসিটিভি ফুটেজ চেক করে, তারা দেখতে পায় যে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর ওই মোটরসাইকেলটা পুরো হাওয়া হয়ে গেছে। ফুটেজ আছে কিন্তু মোটরসাইকেলকে আর দেখা যাচ্ছে না। মুখে মাস্ক আর টুপি পরা থাকায় ওই দুইজন আসামিকে চিনতে না পারায় মাহিদ তাদেরকে একটা শিক্ষা দেয়। সে বলে, একটু ভিন্নভাবে ভাবো, ওইখানকার এই মুচিটাকে দেখো। এই মুচি খুন হওয়ার ঠিক আগে একটা ফোন দিছে এবং খুনটা হওয়ার পর সে ওখান থেকে উঠে গেছে, এও একজন সাসপেক্ট। মশিউর, তুমি তোমার সোর্স দিয়ে এই মুচি কোথায় বসে, এই মুচিকে আগে খুঁজে বের করো। এই মুচি কোনো না কোনোভাবে নিশ্চয়ই ইনভলভড। দেখা যায় কাহিনী আসলেও সত্য। এই মুচির নাম ছিল আনিস। আনিস মূলত মিলুদেরই একজন লোক। সে ছদ্মবেশে মুচির কাজ করত এবং তাদেরকে হেল্প করত। পরদিন নীরা যখন রাস্তায় হাঁটছিল, হঠাৎ সে খেয়াল করে একটা মাইক্রোবাস তাকে ফলো করছে। দেখে মনে হয় সে খুব ভয় পাচ্ছে, খুব দুশ্চিন্তায় থাকে। তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা ভ্যান গাড়ির উপর থেকে সে একটা ছুরি কেনে। ছুরি বলতে ছোটবেলায় এটাকে আমরা 7 গিয়ার বলতাম। আপনি চেনেন? নাম জানা থাকলে কমেন্টে বলতে পারেন। কিন্তু একটু পরে বুঝতে পারে যে না, এটা আসলে তাকে ফলো করছে না, এটা একটা কমন মাইক্রোবাস। তবে সে ছুরিটা কিনে রাখে কাছে। কিভাবে, কি উদ্দেশ্যে, কি প্রলোভন দেখিয়ে যে লাবিব এই মিলুকে হাত করছে খোদাই ভালো জানে। মিলুকে দেখা যায় সমগ্র বাংলাদেশে বোমাবাজি করার জন্য সে নাকি অনেক দিন ধরে অপেক্ষা করছিল, আর খুব শীঘ্রই হতে যাচ্ছে এটা জেনে সে খুব খুশি হয়। এতে লাবিবও খুব খুশি হয়। আর নীরাকে দেখা যায় সে ওই যে মহসিনের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিল, কোনো হদিস পাচ্ছিল না। তারপর তার মনে পড়ে যায় ওই যে একজন চায়ের দোকানদার তার সাথে দেখা করতে আসছিল মহসিনের সাথে, তার কথা। সে ওই পিচ্চির সাথে দেখা করে 1 কাপ চা খেয়ে 100 টাকা দিয়ে দেয়। তারপর তার কাছ থেকে মহসিনের বাসার ঠিকানা ম্যানেজ করে। আর মহসিনকে দেখা যায় তার অফিসেরই একজন তাকে বলছে যে, মহসিন ভাই, আপনারা যে 3টা গুলির হিসাব তো দিলেন না। মহসিন তাকে একটু ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে আর বলে যে, ভাই তুমি একটু লিখে দাও না, কেমনে কি করবে একটু দেখো না। কিন্তু সে বলে, দেখেন থানার মধ্যে সব উল্টোপাল্টা কাজ করা যাবে না। আপনি ওই 3টা গুলি বেঁচে খাইছেন না মানুষ মারছেন, সে কি করছেন এটা আপনার হিসাব। আমার হিসাব লেখা লাগবে, আপনি আমার দ্রুত রিপোর্ট জমা দিবেন। মানে আপনারা হয়তো জেনে থাকবেন যারা পুলিশের চাকরি করে তাদেরকে কিন্তু বন্দুকের বা গুলির হিসাব দিতে হয়।
একটা গুলিও হিসাবের বাইরে খরচ করার এখতিয়ার নাই। তো এই মহসিনের 3টা গুলি এরকম হারায় গেছে বা কোনো একটা কাজে ব্যবহার হয়েছে, যেটা সে কোনোভাবে মেটাতে পারছে না। এই গুলির হিসাব চাওয়ার লোক যেতে না যেতেই আবার ওই সাইবার সেলের লোক এসে মহসিনকে বলে যে স্যার নাম্বার কি ভাবির নাকি? আমি তো ট্র্যাক করে দেখলাম সেই নাম্বার এখন আপনার বাসার লোকেশনে দেখাচ্ছে। মানে ওই যে নীরা একটু আগে চায়ের দোকানদার সেলের কাছ থেকে মহসিনের বাসার ঠিকানা নিল না, সে চলে গেছে মহসিনের বাসায়। আর মহসিনের বউ তো এমনি তারে সবসময় ঝাড়ির উপরে রাখে, মেয়ে মানুষ বাসায় চলে গেছে এটা জেনে সে তো ভয়ে সেখান থেকে দৌড়ে বাসায় চলে যায়। মাহিদ সেদিন অফিসে যাওয়ার পথে দেখতে পায় একটা মাইক্রোবাসের মধ্যে একটা মোটরসাইকেল উঠতেছে। এইটা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে, সে তৎক্ষণাৎ অফিসে চলে আসে এবং তার স্টাফদেরকে বলে যেদিন ওই মোটরসাইকেলটি ছিনতাই হয় দেখো তো ওই দিন কোনো পিকআপ ভ্যান ওইখান থেকে গেছিল কিনা। তারা দেখে যে হ্যাঁ একটা পিকআপ ভ্যান তো গেছিল, তারপর থেকে মোটরসাইকেলটা হাওয়া। মাহিদের আর বুঝতে বাকি থাকে না, তার মানে তার সোর্স ওই যে তাকে বলেছিল একটা পিকআপ ভ্যান ভাড়া করা হবে এবং একটা মোটরসাইকেল ছিনতাই করে এই দুইটার সমন্বয় অপরাধ কাজ চালানো হবে। এই পিকআপ ভ্যানের মধ্যেই মূলত মোটরসাইকেলটাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাহিদ এই তথ্য দেওয়ার পর তার জুনিয়ররা তো পুরো অবাক হয়ে যায় তার দিকে তাকিয়েছে, স্যার কিভাবে পারলেন আপনি? অন্যদিকে দেখা যায় নীরার এই স্বামী খোঁজার পাগলামি দেখে কান্তা তার কাছে আগ্রহী হয়ে জানতে চায় যে কি হয়েছিল, একটু বলতো ওই ছেলেটার সম্পর্কে আমাকে। নীরা জানায় জিল্লু তাকে পছন্দ করত। সে যখন গ্রামে একটা স্কুলে চাকরি করত, জিল্লু তার জন্য সেই স্কুলের গেটের বাইরে অপেক্ষা করত। নীরার মাও বিষয়টি জানতো এবং তাকে বলেছিল তোর জন্য দাঁড়িয়েছিল মনে হয়, একদিন বাসায় ডাক কথা বলি। জিল্লু আর নীরা অনেকদিন ধরে প্রেম করার পর একদিন হঠাৎ জিল্লুর নীরাকে বলে যে আমি ঢাকায় চলে যাচ্ছি। নীরার তো ভয় হয় যে তুমি যদি গিয়ে আর না আসো, মায়ের সাথে একবার দেখা করো, কথা বলে যাও, বা তোমার সম্পর্কে আমাকে একটু বিস্তারিত বলো, তোমার মা বাবার ঠিকানা চাকরি, আমিও একটু বাসায় সিরিয়াসলি বলি। জিল্লু বললে ধরে না আমার কেউ নাই, আমি অনাথ, শুধু আমাকে দেখে বিয়ে করা যায় না তাই না? বললাম তো একটা চাকরি করি ঢাকায়, এর থেকে বেশি আর কি চাই বলো, তুমি তো আমাকে চেনো। নীরা তার কথায় গলে যায় এবং সে বলে ঠিক আছে। নীরার মা একটা সাংস্কৃতিক সংগঠনের চাকরি করত, নাম গোধূলি, ললিতকলা শিল্পী একাডেমিতে। পরদিন তার মায়ের সাথে যখন কথা বলছিল তখন জানা যায় নীরার বাবা ঢাকায় আছে। সে নীরাকে নিতে চায় না, শুধু নীরার মাকে নিতে চায়। এই জন্য নীরার মা ঢাকায় না গিয়ে নীরাকে নিয়ে এখানে কষ্টমষ্টে দিন কাটায় আর এই সংগঠন থেকে সামান্য কিছু ইনকাম করে। এদিকে মাহিদকে দেখা যায় সে ওই যে মুচির একটা ছবি বের করলো, ওইটা মশিউরকে দিয়ে বলে তোমার না সোর্স আছে, তুমি বের করো এই মুচি কই। আর তার জুনিয়র অফিসার সালাম এসে তাকে জানায় যে স্যার কাভার্ড ভ্যানের যে নাম্বার ওই একই নাম্বারে আর একটা গাড়ি আছে, দ্যাট মিনস ওই কাভার্ড ভ্যানের ভুয়া নাম্বার লাগানো। এইসব ঝামেলার মধ্যে হঠাৎ মাহিদের মনে পড়ে যায় তার মেয়ের আজকে প্যারেন্টস ডে, মানে তার তো ওয়াইফ নেই, তারই যাওয়ার কথা ছিল। সব বাচ্চাদের বাবা মা আসে কিন্তু শুধুমাত্র তার মেয়েই একা বসে থাকে। আর একেবারে লাস্ট মোমেন্টে মাহিদ গিয়ে হাজির হয়। স্কুল থেকে মেয়েকে নিয়ে মাহিদ তার ওই যে আন্টির কাছে যায় সাবিলা, তখন সাবিলা তাকে জানায় আজকে রাতে ভাবছে ওখানে একটা রেস্টুরেন্টে যাবো, তুই আয় ফ্রি থাকলে। মাহিদ বলে ঠিক আছে দেখি, ফ্রি থাকলে দেখবো না। অন্যদিকে আমরা দেখতে পাই ওই যে লাবিব ছিল তাকে কেউ একজন ঢাকার ললিতকলা একাডেমিতে চাকরি করে এরকম একজন মহিলার ছবি তুলে পাঠায়। আর লাবিব আবার সেই ছবি দেখায় জন কবিরকে। জন কবির তাদেরকে কাজে গিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরবর্তী দৃশ্যে আমরা একজন মন্ত্রীর সঙ্গে পরিচিত হই। তাকে সিরাজুল নামে একজন ফোন করে কি একটা বলে এবং মন্ত্রী তার উপর রাগঝাক করে ফোনটা রেখে দেয়। এই লোকের স্ত্রী হচ্ছে ওই ললিতকলা একাডেমির কর্মী। সে তার হাজবেন্ডের অনুমতি এবং গাড়ি নিয়ে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারপর মন্ত্রী তার জন্য আসা একটা মেইল ওপেন করে, সেখানে লেখা থাকে মন্ত্রী তুই এবং তোর পুরো পরিবারের সকল সদস্যকে মৃত্যু ঘোষণা করা হলো। এখানে মৃত্যু না মৃত হবে, যাই হোক। জন কবির বাংলাদেশ, তারপর নিচে জে কেবির সিল, মানে মন্ত্রীকে সরাসরি মৃত্যু হুমকি দেওয়া হয়েছে। আর মহসিনের থানার যে ওসি ছিল সে আবার নীরা আর কান্তাকে ডেকে মহসিনের বিরুদ্ধে একটা হয়রানিমূলক মামলা করাইছে। মানে মহসিন তাদেরকে তো ওই যে হেল্প করছে না, হয়রানি করছে। তাই কেস করে যাওয়ার পর ওসি মহসিনকে ফোন দিয়ে বলে যায় মহসিন কোথায় তুমি, তোমার বিরুদ্ধে কেস হয়েছে, আমতামতা করা তোমার বের করতেছে, দাঁড়াও তুমি থানায় আসো। কিন্তু সে থানায় যাওয়ার আগেই তার বাসায় সরাসরি নীরা চলে আসে এবং বলে যে স্যার আমি কিন্তু আপনার নামে কেস করতে চাইনি, ওসি স্যার আমাকে জোর করে কেস করাইছে, আপনি প্লিজ আমাকে একটু জিল্লুরের কথা বলেন, আমি যেমনে হোক আপনার বিরুদ্ধে ওই কেস উঠাই নিব। আর মাহিদ ওই যে মশিউরকে একজন মুচির ছবি দিয়ে বলল যে খুঁজে দেখো, সে ওই এলাকারই মুচিদের সিন্ডিকেটের একজন সদস্যকে ডেকে তাকে ওই ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে এই মালটা কই আছে বের কর, যদি বের করতে না পারিস তাহলে কিন্তু তোদের কপালে ভোগ আছে। তারপর দেখা যায় মন্ত্রীর ওয়াইফ যখন গাড়িতে করে যাচ্ছিল তাদেরকে ফলো করছিল একটা পিকআপ। মাহিদ ঠিক ওই সময় দুপুরে খেতে বসছে, এমন সময় তার একজন জুনিয়র অফিসার এসে বলে যে স্যার মন্ত্রীর বাসায় তো জেকেবি সরাসরি থ্রেট দিছে,
আমি তো এই কথাটা আপনাকে বলতে ভুলেই গেছি। এই কথা শুনে মাহিদের তো চোখ গরম হয়ে যায় যে এইরকম একটা ইনফরমেশন তুমি আমাকে দিতে মিস করো কেমনে। সে আরও জানায় স্যার মন্ত্রীর পিএস এর কাছ থেকে জানতে পারছি তার ওয়াইফ তো অলরেডি বাইরে। তখন মাহিদ তার টিম নিয়ে দ্রুত মন্ত্রীর ওয়াইফের ওইখানে সিকিউরিটি দেওয়ার জন্য যেতে থাকে, কিন্তু দেখা যায় মাহিদ তার টিম নিয়ে পৌঁছানোর আগেই মন্ত্রীর ওয়াইফের গাড়িতে গুলি হয়। যেমনটা ভাবা হয়েছিল ঠিক তাই হয়। মন্ত্রীর ওয়াইফকে গুলি করতে গিয়ে তার সাথে একজন যে মহিলা ছিল সে গুলিবিদ্ধ হয়। আর ওই দিন ওইখানে ওই মুচিটাও ছিল। তো মশিউর তো আগের দিন ওই যে মুচিদেরকে বলে দিছিল যে এই মুচিকে পাইলে তোমরা ধরবা, সেই মুচিরা সবাই মিলে ওই মুচিকে আবার ধরে ফেলে। কিন্তু ওইখান থেকে মোটরসাইকেল নিয়ে জিল্লুর বেরিয়ে যায়। সে এসে একটা ডাস্টবিনের মধ্যে অস্ত্রটা ফেলে দেয়, তারপর তার বাইক নিয়ে পাশেই দাঁড়িয়ে থাকা একটা পিকআপ ভ্যানের মধ্যে চলে যায়। ওই ময়লাওয়ালা ওই পিকআপের দরজা আটকে দিয়ে তারপর সেখান থেকে গাড়িটা নিয়ে চলে যায়। কিন্তু মুচিরা মিলে ওইখানকার ছদ্মবেশী আনিস মুচিকে ধরে ফেলে এবং তাকে গণপিটুনি দিয়ে এমন অবস্থা করে যে তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে এরকম ভান করা শুরু করে। আর টার্গেট মিস করার কারণে লাবিব আবার জিল্লুকে খুব বকা দেয়। মাহিদ একদিন অফিস করে যখন বাসায় ফিরছিল সে খেয়াল করে কেউ একজন তাকে ফলো করছে। দেখতে পায় নীরাকে। নীরা ওই যে মহসিনের বাসায় গেল, তার বিরুদ্ধে কেস উঠিয়ে নেবার কথা বলল। মহসিন তাকে জিল্লুরের কোনো খোঁজ দিতে না পারলেও অফিসার মাহিদের খোঁজ দেয়। তাই নীরা সেদিন মাহিদকে ফলো করছিল। মাহিদ নীরাকে বুঝিয়ে বলে যে দেখুন ও একজন ক্রিমিনাল, আর মানুষ তো তার স্ত্রীর কাছে অন্তত কিছু গোপন করে না, আপনারই তো ভালো জানার কথা। আপনি যে খুঁজতেছেন, আমাকে খুঁজে দিতে বলতেছেন, আমি তো আসলে নিজেও ওকে খুঁজতেছি, ও অনেক বড় একটা সন্ত্রাস। মাহিদ বরং মীরাকে অনুরোধ করে যে চলুন একসাথে খুঁজি, অ্যাটলিস্ট জীবিত তো পাবেন। পরের দৃশ্যে দেখা যায় ওই যে মুচি আনিসকে ধরা হয়েছে, তার গ্রাম থেকে তার ওয়াইফ এবং বাচ্চাকে থানায় ধরে আনা হয়েছে। নিজের অফিসিয়াল ঝামেলার পাশাপাশিও মাহিদের মন খারাপ থাকতো তার মেয়েকে নিয়ে। তার মেয়ে একা থাকতে থাকতে সাইকোলজিক্যাল সমস্যা হয়ে গেছে। এই কথাগুলো একদিন সে সাবিলাকে যখন বলছিল আর কাঁদছিল, সাবিলা সান্ত্বনা দেওয়ার জন্য তার হাত ধরে। মূলত সাবিলা তাকে ভালোবাসতো, অ্যান্ড মাহিদেরও সাবিলার প্রতি একটা ফিলিংস ছিল, কিন্তু সে আবার তার ওয়াইফের প্রতি অনেক লয়াল ছিল, অনেক ভালোবাসতো। সেখান থেকে অফিসে এসে মাহিদ দেখতে পায় আগের দিন ওই যে মন্ত্রীর ওয়াইফের বান্ধবী মারা গেল, সেই সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করতে গিয়ে দেখা যায় খুন হওয়ার ঠিক কিছুক্ষণ আগেই ওই একই অফিসে নীরা গিয়েছিল। তখন তো মাহিদের সন্দেহ হয়, আরে ও এখানে কি করে, নিশ্চয় এর মধ্যেও কোনো ঘাপলা আছে। এদিকে আবার আনিসকে জিজ্ঞাসাবাদ করেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, সে কোনো কথাই বলছে না, মানে তার কোনো মেমোরি নাই, স্পিচ নাই, এরকম একটা ভান ধরে চুপ করে বসে আছে। সবার তো ভীষণ রাগ হয়, কিন্তু মাহিদ সবাইকে থামিয়ে রাখে যে থাক, ওর সাথে খারাপ বিহেভ করে না দেখতেছি। মাহিদ সালামকে সেখান থেকে বের করে এনে তার বাসায় এগিয়ে দেওয়ার পথে সালাম মাহিদকে বলে যে স্যার আসি বহুত ঝামেলার মধ্যে, এর উপর আগের দিনে যে বস্তিতে হামলা করছেন না, এটার বিরুদ্ধে কিন্তু তদন্ত হচ্ছে, প্রমোশন টন সব আটকে আছে, কি একটা ঝামেলা। যাই হোক, মাহিদ তাকে সান্ত্বনা দিয়ে নামিয়ে দিয়ে যখন নিজের বাসার দিকে এগোচ্ছিল, দেখা যায় একটা মোটরসাইকেল মাহিদের গাড়িকে ফলো করে। মাহিদ গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে নামে, আর ওই যে সাবিলা তাকে বলেছিল রাতে একটা রেস্টুরেন্টে যাবে, সেইখানে আসে। তো আসার পর দেখে সাবিলা একটা ছেলের সঙ্গে গায়ে হাত দিয়ে ঠেলাঠেলি করছে, হাসাহাসি করছে। এটা দেখে তার তো মনটা পুরো ভেঙে যায় যে একটু আগে যার সঙ্গে কিনা কান্নাকাটি করলো, এত অনুভূতি শেয়ার করলো, তাকে মানসিক সাপোর্ট দিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি করলো, এখন সে কিনা এখানে এসেছে একটা ছেলের সঙ্গে দেখা করতে আর আমাকে ডাকছে হুদাই, মানে সে তো পুরো হার্ট ব্রোকেন হয়ে গেল। তারপর ওইখান থেকে তার মেয়েকে নিয়ে সে বের হয়ে পড়ে। সাবিলা মাহিদের এই বিষয়টি বুঝতে পারে যে বিষয়টি হয়তো মাহিদ ভালোভাবে নেয়নি। মেয়েকে নিয়ে বাসায় ফিরতেই মাহিদ হঠাৎ খেয়াল করে তাকে কেউ একজন ফলো করছে। তার মেয়ে তখন অলরেডি ঘরের মধ্যে, তো গাড়ি থেকে সে তার পিস্তলটি নিয়ে বের হয়, আর বের হয়ে কে ফলো করছে দেখতে এলেই হঠাৎ করে তাকে গুলি করে দেয়। মাহিদ তো এক গুলিতে চিত হয়ে পড়ে। তারপর দেখা যায় হেলমেট পরা একজন লোক মাহিদের পাশে আসে, আর মাহিদ তখন হঠাৎ করে উঠে তাকে গুলি করে দেয়। লোকটি জায়গায় মারা যায়, মানে মাহিদ মরার অভিনয় করছিল। যদিও মাহিদ গুলি করেছিল লোকটির ডান দিকে, অর্থাৎ যেখানে হার্ট না থাকার সম্ভাবনা বেশি, আর মাহিদের গুলি লেগেছিল বাম পাশে যেখানে হার্ট থাকার সম্ভাবনা অনেক বেশি। তারপরও মাহিদ না মরে লোকটা মরে গেল। যাই হোক, তারপরের দৃশ্যে আবারও দেখানো হয় জিল্লুরকে। সে মাহিদকে মারার জন্য একটা বম তৈরি করে, কিন্তু ওই বমটা ব্লাস্ট করার আগেই মাহিদ আবার তাকে ধরে ফেলে। একদিন রাতে ক্রস ফায়ার দেওয়ার জন্য যখন তাকে রাস্তায় নিয়ে আসে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে পালানোর চেষ্টা করে, আর তখন 3টা গুলি করা হয় তার পায়ে। ওই যে মনে করে দেখেন মহসিন 3টা গুলির হিসাব দিতে পারতেছে না, মনে আছে? এইখানেই 3টা গুলি করা হয়েছিল জিল্লুরকে, কিন্তু তারা জিল্লুরকে ধরার আগেই একটা মাইক্রোবাস এসে জিল্লুরকে উঠিয়ে নিয়ে যায়। তো আসামি যেহেতু তাদের হাতে নাই, তারা তো দেখাইতে পারতেছে না যে 3টা গুলি করা হয়েছে, এই জন্যই মূলত মহসিন ওই গুলির কেসে ফেসে গেছে। গল্প আবার বর্তমানে ফিরে আসে। মাহিদের ওই যে গুলি লাগলো, সে তো গুরুতরভাবে অসুস্থ থাকে, হাসপাতালে ভর্তি থাকে, আর নিজের কাজ বাদ দিয়ে তাকে সেবা করতে থাকে সাবিলা। মাহিদ তাকে অভিমান করে বাসায় যেতে বললে সাবিলা তো বুঝতে পারে যে মাহিদ কেন ওই কথা বলতেছে। সে বলে দেখ, ও হলো আমার ব্যাচমেট ছিল,
হঠাৎ করে সেদিন রেস্টুরেন্টে গেছি, গিয়ে দেখি ওইখানে আসছে, ওর সাথে কথা হয়েছে, এর বেশি আর কিছুই না। মাহিদ তার মেয়েকে সাবিলার বাসায় রাখার জন্য বলে, কারণ তার লাইফ তো এখন থ্রেটে। সাবিলা চায় মাহিদ আসুক, কিন্তু সে যেতে রাজি হয় না। আর এদিকে ভুল গুলি করায় লাবিব তো জিল্লুর উপর খেপা থাকে, তাকে বলে তুমি কিছুদিন রেস্ট নাও, তোমার বদলে আরেকজন কাজ করবে। তারা সিদ্ধান্ত নেয় অনলাইনের মাধ্যমে তারা তাদের গ্রুপের লোক বাড়াবে, যাতে করে পুলিশ তাদের ধরতে না পারে। মাহিদ হাসপাতাল থেকে সরাসরি চলে আসে ওই যে মুচি ধরা খাইলো আনিস, তার কাছে। মাহিদ খোঁজ নিয়ে জানতে পারে আনিস মূলত বাইরের দেশে কাজ করতে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সেই জন্য তার যে টাকার দরকার, ওই টাকা জোগাড় করতেই এই খারাপ কাজে সে যুক্ত হয়েছে। মাহিদ তাকে তার পাসপোর্ট দেখিয়ে বলে তোর ভিসাও আমি করে ফেলছি, শুধু তুই যেদিন সাক্ষী দিবি তার পরদিন ফ্লাইট, লাইফ একদম পুরো সেফ, শুধু তুই বল যে জন কবির কে কারা, এগুলো আমার একটু তথ্য দে। কিন্তু আনিস তো কোনোভাবে স্বীকার করতে চায় না। তখন মাহিদ তাকে তার স্ত্রী আর বাচ্চার ছবি দেখিয়ে বলে যে ঠিক আছে, তাহলে এদেরকে ডাকতে বলি, একটু আদর আপ্যায়নের ব্যবস্থা করি, তুই সারা জীবন মুচিগিরি করেই যা। আনিস তো পরিবারের ছবি দেখে একটু চিন্তিত হতে থাকে আর বারবার রিকোয়েস্ট করতে থাকে যে স্যার ওদের কিছু করেন না, স্যার যা দোষ করছে আমি করছি, স্যার আমারে করেন। কিন্তু মাহিদ তো জানতো কান টানলেই মাথা আসবে, সে বেরিয়ে যায়। জিল্লুর যে অনলাইনে রিক্রুট করতেছিল তার গ্রুপের নাম ছিল T15 গ্রুপ, আর তার মূল টার্গেট ছিল এইচএসসি বা এসএসসি লেভেলের যে সকল পোলাপান এরা। সে অনলাইনে তাদের সাথে কনভারসেশন করে তাদেরকে প্রলুব্ধ করছিল এই সকল খারাপ কাজে যুক্ত হওয়ার জন্য। নীরা মাহিদের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করে এবং তাকে জানায় জেকেবি সম্পর্কে সে কিছু জানে না, কিন্তু জিল্লুরের ডায়েরিতে জেকেবি সম্পর্কে কিছু একটা লেখা আছে। মাহিদ তখন তার থেকে ওই ডায়েরিটা নিয়ে নেয়। আর মহসিনের দিকে থানায় ওই যে রজব আলী তার কাছে এই গুলির হিসাব চাইছিল, তাকে জিল্লুরের ঘটনাটা খুলে বলার পর রজব আলী বলে যে স্যার আপনি ওসি স্যারকে ডিটেলসে জানান। তো মহসিন গিয়ে ওসি স্যারকে সব খুলে বলার পর ওসি স্যারের ঝাড়ি খায় যে এতদিন আগের ঘটনা তুমি এখন বলতেছো, তুমি তো বহুত ঝামেলায় পড়বা। এদিকে জিল্লুর অনলাইনে রিক্রুটমেন্টের মাধ্যমে খুব একটা কাজ হচ্ছিল না, কোনো লোকই খুঁজে পাচ্ছিল না, যেখানে তার 3জন লোক প্রয়োজন। মাহিদ জিল্লুরের ডায়েরি খুলে এক জায়গায় দেখতে পায় যে অনলাইন রিক্রুটমেন্টের ব্যাপারে কিছু একটা লেখা আছে। সে তখন নীরার ফোন নিয়ে ওই অনলাইন ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করে ফেলে এবং নীরাকে বলে তুমি এই T15 গ্রুপে জয়েন করতে চাও, এইভাবে এদের সাথে কথা বলবা। নীরার নাম দেওয়া হয় নভেম্বর এবং বলা হয় জিল্লুরের কাছে পৌঁছানোর এটাই সম্ভবত আমাদের একমাত্র পথ খোলা আছে। নীরা তো খুবই খুশি হয় এবং সে যোগাযোগ করার চেষ্টা করে। নীরাকে এইখানে অ্যাপয়েন্ট করার পরই তারা নিশ্চিন্ত হতে পারে না। সালামের দুশ্চিন্তা দেখে মাহিদ তাকে জানায় সেদিন ওই যে পিকচারে নীরাকে দেখলাম, সে ওইখানে গেছিল তার মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য। এটা কাকতালীয় ঘটনা, সে এদের সঙ্গে জড়িত নয়। জিল্লুর নীরাকে তার বাসা পরিবর্তন করে একটা নতুন ঠিকানায় বাসা নিতে বলে, সে তাই করে। আর মহসিন এসে জয়েন করে মাহিদের টিমে। সাবিলার জন্মদিনে মাহিদ একটা ফুলের তোড়া কিনে বাসার দিকে রওনা হয়। আর এদিকে তার মেয়ে সাবিলাকে বলে খালামুনি কালকে তো মাদার্স ডে, তুমি আমার স্কুলে যাবো আমার সাথে। মানে সে সাবিলাকে তার মায়ের মতো দেখতে থাকে, আর এর জন্য সাবিলা খুব ইমোশনাল হয়ে যায়। কিন্তু মাহিদ সাবিলার বাসায় পৌঁছানোর আগেই মশিউর তাকে কল দেয় এবং তারা আর একটা ছিনতাইকারী গ্রুপের সন্ধান পায়। এই ছিনতাইকারী শুনলেই তো মাহিদের মাথা খারাপ হয়ে যায়। ওইখান থেকেই সে ফেরত এসে তার টিম নিয়ে সরাসরি চলে যায় অ্যাটাক করতে। মাহিদ সোর্সের তথ্য অনুযায়ী একটা গ্যারেজের মধ্য গিয়ে আবারও কিছু ছিনতাইকারীকে মেরে ফেলে, কিন্তু সে যে ছিনতাইকারীকে খুঁজছিল যে তার ওয়াইফকে মেরেছে তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরদিন আনিস মুচি মাহিদকে ডেকে বলে স্যার আমার সিকিউরিটি, আমার ফ্যামিলির সিকিউরিটি যদি আপনি দেন তাহলে আমি রাজি আছি। মাহিদ নিশ্চিত করে। তারপর আনিস তাদেরকে একটা চাউল ব্যবসায়ীর কাছে নিয়ে যায়। ওই দোকানের সামনে একজন পাহারাদার থাকে যাকে আনিস দেখিয়ে দেয়। মাহিদ প্রথমে তাকে গিয়ে ধরে এবং তারপরে চাউলের ব্যবসায়ীকে গিয়ে ধরে। সে আনিসকে দেখে প্রচুর গালাগাল করে আর বেইমান করতে থাকে। এই চাউলের ব্যবসায়ীর বাসায় ভাড়া থাকতো মিলু, জিল্লুর এবং জন কবির। মাহিদ ওই বাসার দারোয়ানকে নিয়ে যায় নক করার জন্য, আর সাথে একজন পানির মিস্ত্রিকে নিয়ে যায় বলার জন্য যে তারা পানির লাইন ঠিক করতে আসছে। কিন্তু দরজায় নক করতেই মিলু, এরাও তো অনেক চালাক, সেও দরজার ফাঁকা থেকে সিকিউরিটিকে দেখা সত্ত্বেও দরজা না খুলে বাড়ির পেছন থেকে নামার চেষ্টা করে। তখন আবার নিচে দাঁড়িয়েছিল সালাম। মিলুকে বাসার পেছন থেকে নামতে দেখে সালাম আবার ফোন দিয়ে ওইদিকে মশিউরকে জানায় যে কেউ একজন নামতেছে। তখন সালাম তার পিছু করে আর মাহিদ দ্রুত নেমে আসতেই মিলুর হাতেও বন্দুক ছিল। সালামের জীবন কোনোভাবে মাহিদ বাঁচিয়ে তাকে গুলি করে দেয়। সো তাকে ধরে যে তথ্য পাবে সেই সুযোগও আর নাই, ধরার আগে মরা সারা। আর মিলুর মৃত্যুতে জন কবির সহ বাকিরা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। জেকেবির এই বিপদের সময় তাদের একজন দুর্ধর্ষ সদস্যকে তারা ডাকার সিদ্ধান্ত নেয়। আর জিল্লুরের প্ল্যান মোতাবেক তারা মাহিদকে মেরে ফেলার একটা প্ল্যান করে। এই নতুন লোকটার কোনো নাম বলে নাই বা আমি হয়তো খেয়াল করি নাই, তো ধরে নেই এক্স জিল্লুকে একটা বম দিয়ে বলে তোমার গ্রুপের কোনো একজন সদস্যর মাধ্যমে এটা পৌঁছে দিতে হবে মাহিদের বাসায়। জিল্লুর যোগাযোগ করেন নভেম্বর নামে নীরার সঙ্গে। আর নীরাকে বড় কাজে লাগানো হবে, কিন্তু একটা টেস্ট হিসেবে তাকে একটা পার্সেল পাঠাতে বলা হয়।
নীরাও তো তাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য সব কাজ করতেই রাজি থাকে। নীরা অবশ্য তখনই মাহিতকে ফোন দিয়েছিল, কিন্তু মাহিত তার কলটা রিসিভ করে না, বাচ্চার সাথে খেলছিল, খেয়াল করে না, ব্যাকও করা হয় না। আর পরদিন সকালে ওই পার্সেলটি নীরা তাদের কথা মতো এগিয়ে দিয়ে আসে মাহিদের বাসায়, মানে পেপারে মোড়া পার্সেল রেখে কলিং বেল চেপেই দৌড় দেয় সে। নীরা আবার কাজটা ঠিক মতো করছে কিনা এটা দূর থেকে এক্স খেয়াল করে। মাহিত কলিং বেল পেয়ে পার্সেল নিতে যায়, তখনই আবার দেখে পত্রিকাওয়ালা আসছে পত্রিকা নিয়ে। মাহিদের তো বুঝতে বাকি থাকে না নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। নীরারও খারাপ লাগতে থাকে এটা ভেবে যে সে শুধু জিল্লুরকে পাবে বলে জিল্লুরকে পাওয়ার জন্য এত বড় একটা খারাপ কাজ করে আসলো। দুশ্চিন্তা হতে থাকে। ব্যাস, টেলিভিশনের সংবাদ প্রকাশিত হয় যে ইন্সপেক্টর মাহিদের বাসা বম্ব মেরে উড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। কিন্তু পরবর্তী দৃশ্যে দেখা যায় মাহিদ আসলে মারা যায়নি, সে চলে আসছে সাবিলার বাসায়। সাবিলারা তো সংবাদ দেখে খুবই মন খারাপ ছিল তাদের যে কি হয়েছে না হয়েছে, কিন্তু মাহিদ তাদেরকে জানায় এখানে কয়েকটা দিন আমার থাকতে হবে লুকিয়ে, কারণ সবাই জানে যে আমি মারা গেছি। মানে মাহিদ তাদেরকে উল্টা ধোকা দিয়ে দিছে যে তারা এখন মনে করতেছে মাহিদ মনে হয় নাই। নীরাকে ফলো করছিল যে এক্স, সে যে মাইক্রোর মধ্যে করে যাচ্ছিল তাদেরকে আবার ফলো করছিল মাহিদের দুইজন। তো এক্স জেকেবিকে ফোন করে জানানোর পর তাদের লোক এসে ওই মোটর সাইকেলের একজন পুলিশকে মেরে ফেলে। একজন তো মারা গেলই, বাকি পুলিশ সদস্যরা এক্সের ওই মাইক্রো ফলো করে তাদের বাসা পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেইখানে তাদের মধ্যে ক্রসফায়ার হয় এবং দুইজন পুলিশ মারা যায়। আর ওই পিকআপটা ওয়েস্টার্ন গার্মেন্টসের ব্যানার লাগিয়ে সেখান থেকে আবার বেরিয়ে পড়ে অন্য জায়গায়। মাহিদকে সব জানালে সে আর ঘরে থাকতে পারে না, ঘর থেকে বেরিয়ে আসে। আর একের পর এক এরকম ব্যর্থতার কথা শুনে তার খুবই মেজাজ খারাপ হয়। নীরা তো বাসায় এসে মাহিদকে মেরে ফেলার অপরাধ বোধে খুব কান্নাকাটি করছিল। তখনই তার বাসায় আবার ওই জেকেবি থেকে একজন মেসেঞ্জার পাঠানো হয় যার নাম সাইমা। সাইমাকে মেইনলি পাঠানো হয় নীরাকে অবজার্ভ করার জন্য। সাইমা গিয়েই প্রথমে নীরার ফোন জব্দ করে। নীরা আপত্তি জানালেও পরবর্তীতে তাকে দিয়ে দিতে হয়। তখনই তার ফোনে আবার একটা টেক্সট আসে। সাইমা জানায় ওইখান থেকে টেক্সট করছে, এটা নেন পড়েন। নীরা তখন ওই টেক্সটটা দেখে একটু ভড়কে যায়। সেইখানে এমন একটা কথা লেখা ছিল যা সে আগেও শুনেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই যে জিল্লুর যখন তাদের এলাকায় থাকতো তার সাথে প্রেম করত, সে জিল্লুরকে একদিন ডায়েরিতে এই লাইনটাই লিখতে দেখেছিল। ডায়েরিতে লিখেছিল শখ, সম্পর্ক, দায়িত্ব, কোনটা এগিয়ে থাকবে। তো এই একই টেক্সট নীরাকে আবার পাঠানো হয়। নীরা তখন নিশ্চিত হয়ে যায় যে তার মানে আমি জিল্লুর সাথেই কথা বলছি। সে তখন নির্দ্বিধায় ফোন দিয়ে দেয়। ফোন জব্দ করে নেওয়ার পরও নীরা বুদ্ধি করে তাকে বলে যে দেখেন আমার বাবা তো খুব অসুস্থ, আপনি ফোনটা বন্ধ করার আগে আমি আমার বাবার সাথে একবার একটু কথা বলি। সাইমা তাকে অ্যালাউ করে। নীরা তার ফোন নিয়ে বাবার নাম করে কল দেয় মাহিদকে এবং বলে যে হ্যাঁ বাবা ঠিক আছে, তুমি সুস্থ থেকো, আমি কান্তাকে সব বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, মাহিদ তখন বুঝতে পারে যে নিশ্চয়ই নীরা কোনো বিপদে পড়ছে এবং তার ওই যে বান্ধবী কান্তা, তার কাছে গেলে সে নীরার সম্পর্কে জানতে পারবে। মাহিদ তখন কান্তার কাছে গেলে কান্তা মাহিদকে একটা ডায়েরি দিয়ে বলে নীরা শুধু আমাকে বলছে এই ডায়েরিটা আপনাকে দিতে। মাহিদ কান্তাকে একটা হেল্প করতে বলে। এরপর দেখা যায় নীরার বাসায় এসে কান্তা নক করছে। নীরা ভিতর থেকে জিজ্ঞেস করে কে? কান্তা বলে আপু আমি, আপনার চাচা মাহিদ সাহেব বাজার পাঠাইছে। সাইমা জিজ্ঞেস করলে নীরা তাকে বলে আমার চাচা আছে তো, তিনি মাসিক বাজার পাঠায় দেয় মাঝে মাঝে, আমি বাজারটা একটু নিয়ে আসি। সাইমা অ্যালাউ করে। মাহিদ ওই ডায়েরি ঘাঁটতে ঘাঁটতে একটা পৃষ্ঠায় দেখতে পায় গেস্টের লিস্ট। সেইখানে 6 জনের নামের মধ্যে একজন ছিল মাহিদের স্ত্রী শাহিদা জামান অনু, তার পাশে টিক চিহ্ন দেওয়া এবং লেখা ডান। এর মানে তারা এই বাকি 5 জন লোককেও খুন করবে। মাহিদ তো এটা দেখে খুব কিউরিয়াস হয়ে যায় যে ব্যাপার কি। এরপর আবারও ঘটনা সেই প্রথম দৃশ্যে চলে যায়। সেদিন যখন তার ওয়াইফ অনুকে খুন করা হয় তখন মাহিদের সাথে তাদের গোলাগুলি হয়। তারা মাহিদকে ওই দিন গুলি করে এবং তারপর একজন মুখে কাপড় বাঁধা লোকের সাথে মাহিদের ফাইট হয়। ওই লোকটাই মূলত তার ওয়াইফকে খুন করছিল। আর মাহিদের একটা গুলি সেই দিন ওই লোকের হাতে লেগেছিল। মাহিদ তার স্ত্রীর লাশ নিয়ে রাস্তায় পড়ে থাকে আর জেকেবির লোক ওইখান থেকে দ্রুত পালিয়ে যায়। দেখা যায় আনিসের বউ তার বাচ্চা নিয়ে ঢাকা শহরে চলে আসছে। আর মাহিদ ওই যে নীরাকে বাজার পাঠালো কান্তাকে দিয়ে, সে নীরাকে একটা মিষ্টি কুমড়া পাঠায়, যে মিষ্টি কুমড়ার মধ্যে একটা মোবাইল ফোন আর সিম কার্ড পাঠিয়ে দেয় নীরা যেন গোপনে তার কাছে রাখতে পারে এই জন্য। আর ওই ফোনের আবার জিপিএস ট্র্যাক করতে থাকে সালাম। নীরা সাইমাকে লুকিয়ে গোপনে ওই ফোনটা তার কোমরে গুজে রাখে। এরপর সাইমা নীরাকে নিয়ে ওই বাসা থেকে বের হয়। মাহিদ তার অফিসে জানিয়ে দেয় এবং নীরারা যেদিকে যাচ্ছিল ওইদিকে পুলিশের ফোর্সকে যেতে বলে। হাতে একটা কালো ব্যাগ নিয়ে তারা দুজন সিএনজি করে একটা জায়গায় যায়। মশিউর গার্মেন্টসের ম্যানেজারের কাছ থেকে অবশেষে তথ্য পায় এবং মাহিদকে জানায় যে স্যার এখানে মূলত 3 জন মালিক, তাদের মধ্যে একজন পার্টনারের নাম ছিল রইসুদ্দিন। এই সিরাজুল জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত এটা জানার পর থেকে ওই এমপি সাহেব এইখান থেকে তার ইনভেস্টমেন্ট উঠায় নিতে চায়।
তার ধারণা মন্ত্রী এইখান থেকে যদি তার টাকা উঠায় নেয় তার মানে সে তাদের বিপক্ষে চলে যাচ্ছে এবং গিয়েই হয়তো তাদেরকে উল্টা অ্যাটাক করবে। এই জন্যই মন্ত্রীকে ওই যে সিরাজুল বারবার ফোন দিচ্ছিল এবং ইনভেস্টমেন্ট রাখার জন্য বলছিল। আর মন্ত্রী চাচ্ছিল না দেখেই জেকেবি তাকে সরাসরি বাসায় হুমকি দেয়। মশিউর বলে এই রইসুদ্দিন জেকে এই লোককে কেউই দেখেনি এবং তার ধারণা এই হচ্ছে সেই জেকেবির প্রধান জন কবির। সাইমা নীরাকে নিয়ে অন্য একটা ঠিকানায় অন্য একটা বাসায় অপেক্ষা করতে থাকে। পরদিন সকালে নীরা ওই ব্যাগটা নিয়ে বাসা থেকে বের হয় এবং একজন কালো গেঞ্জি পরা লোক তাকে গাইড করে একটা রাস্তার পাশে দাঁড়াতে বলে। তারপর মিস্টার এক্স নীরাকে ওই ব্যাগটা দিয়ে বলে যে কোনো যেন ভুল না হয়। একটা গাড়িতে উঠিয়ে দেয় এবং সে গাড়ি থেকে নেমেই ফিল করে কেউ একজন তাকে ফলো করছে। গাড়িটি নীরাকে নিয়ে একটা অনুষ্ঠানের ময়দানে নামিয়ে দেয়। ওই ব্যাগের মধ্যে ছিল বিশাল বড় একটা বম্ব। লাবিব জিল্লুকে ফোন করে বলে দেয় যে আপনি সময় মতো ট্রিগার চাপ দিবেন যখন মিছিলটা আসবে ঠিক ওই সময়। ওই দিন ললিতকলা একাডেমির 50 বছর পূর্তিতে একটা র্যালি ছিল। সেখানে মন্ত্রী এবং তার ওয়াইফ দুজনই গেস্ট হিসেবে উপস্থিত ছিল। জেকেবির টার্গেট ছিল এই মিছিলে বম্ব মেরে মন্ত্রীকে উড়িয়ে দেওয়া। কালো গেঞ্জি পরা লোকটা নীরাকে সংকেত দেয় সেখান থেকে দূরে সরে যেতে, কিন্তু নীরা তো মনে মনে খুঁজতে থাকে যে এদের আশেপাশে কোথাও জিল্লুর আছে কিনা। হঠাৎ করে সে পেছন থেকে একজন ব্যক্তিকে দেখে থমকে যায়। তার কাছে যেন মনে হয় এটা জিল্লুর। মিছিল চলে যাচ্ছে কিন্তু জিল্লুরের রিমোট আর কাজ করে না। সে বারবার রিমোট চাপতে থাকে কিন্তু বমটা ব্লাস্ট হয় না। লাবিব তো ওই পাশ থেকে চিৎকার করতে থাকে যে করো না কেন, হচ্ছে না কেন, কি হচ্ছে। নীরাকে গোপনে দেওয়া ফোনের মাধ্যমে তার লোকেশন ট্রেস করে মাহিদও তার লোকজন নিয়ে ওই স্পটে পৌঁছে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই যে নীরাকে গতকালকে সাইমা নিয়ে আসলো। মাহিদের টিম তো নীরার লোকেশন জানতোই। তারা সরাসরি এসে সাইমাকে হাতকড়া লাগায় এবং তাকে আটকে ফেলে। আর পরদিন নীরা যে বম্ব নিয়ে গেল না ব্যাগে করে, তারা বম্ব রিপ্লেস করে ওই খালি ব্যাগটা নীরাকে দিয়ে ওই স্পটে পাঠিয়ে দিয়েছিল। এই জন্যই মূলত জিল্লুরের রিমোট কাজ করছিল না, কারণ ওর মধ্যে তো বম্বই নাই। আর এই পর্যন্ত কাজ তো পুলিশের প্ল্যান মাফিকই হয়েছে। এর উপর আবার ওই যে মিস্টার এক্সকে একজন ফলো করছিল না নীরার গাড়ি থেকে বের হয়ে আসার পর, সে ছিল মশিউর। ওই লোক কোন বাসায় ঢুকছে বা কোথা থেকে বের হচ্ছে এইটা দেখে ওই বাসায়ও পুলিশের লোক হামলা করে। এদিকে জিল্লুরের রিমোট তো কাজ করেনি, মন্ত্রী তো মরেনি। তো মিস্টার এক্স আবার চলে আসে আনিসের ওয়াইফের কাছে। মানে ঢাকা শহরে আনিসের ওয়াইফকে এই লোকই নিয়ে আসছে মাহিদের টিম আনার আগেই। এক্স এসে আনিসের ওয়াইফকে বলে যে চলেন। আর নীরা এসে পেছন থেকে জিল্লুরকে ডাক দিতেই জিল্লুর তো পুরো অবাক। নীরা তো কেঁদে কেটে একাকার। সে জিল্লুকে জড়িয়ে ধরে। তারপর ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সেদিন কি হয়েছিল। নীরা একদিন রাতে জিল্লুকে এসে বলেছিল যে আজকে তোমার মার সাথে দেখা করতেই হবে। মা কিন্তু খুব কঠিন লোক, তাকে সফটলি হ্যান্ডেল করতে হবে, চলো। সে জোর করে জিল্লুকে তার মায়ের কাছে নিয়ে গিয়েছিল তাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। কিন্তু দেখা যায় জিল্লুর নীরার মায়ের সাথে দেখা করতে যাওয়ার আগে তার পায়ের মধ্যে একটা গোপন ছুরি গোজে কি একটা ওষুধের কৌটো নিয়ে যায়। নীরাকে বের করে দিয়ে তার মা জিল্লুরের সাথে একা কথা বলতে চায়। নীরা বেরিয়ে যেতেই সে বলে তুমি কে আমি ভালো করে জানি। আমার মেয়েকে পছন্দ করো অথচ আমার ললিতকলা একাডেমির সামনে এসে তুমি দাঁড়িয়ে থাকো। গার্মেন্টসের সুতা কিনতে আসার কথা বলছো অথচ তুমি কোনো তুলা চাষির সাথে কথাই বলনি। ভুয়া কাগজপত্র দেখিয়ে বাড়ি ভাড়া নিছো, বাড়িওয়ালা অলরেডি তোমার জন্য পুলিশ নিয়ে আসতেছে। তোমার কে পাঠাইছে আমি ভালো করেই বুঝতে পারছি। তুমি খবরদার এক্ষুনি এখান থেকে চলে যাবা। আর আমার মেয়ের মন ভাঙে এরকম কোনো কথা যেন তাকে বলে যাবা না, তাহলে আমি তোমার কিছু বলবো না। তা না হলে তোমার কিন্তু পুলিশে ধরাই দেবো এবং তোমার কপালে ভোগ আছে। ওদিকে নীরার তো তর সইছে না, তাকে ঘরে আটকে রাখছিল তার মা। নীরার মা নীরার দরজা খুলতে গেলে তখন পকেট থেকে কি যেন একটা বের করে জিল্লুর। ওই যে ওষুধের কৌটাটা, সেইটা থেকে নীরার মায়ের চায়ের মধ্যে কি একটা গুঁড়া ঢেলে দেয়। কিন্তু জিল্লুর ওই কৌটাটা পকেটে ঢুকানোর আগেই নীরা এবং তার মা রুমের মধ্যে চলে আসে। তারা চা খায় একসাথে। নীরার মা চায়ে একটা চুমুক দিতেই তার গলাবুক আটকে আসে, চিৎকার করতে থাকে। তখন জিল্লুর অ্যাম্বুলেন্স ডাকার ছুতোয় সেখান থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে নীরার মা ওইখানে মারা যায়। তারা এসে জিল্লুরের বাসায় খোঁজ করে দেখে সে তো নাই, কোনো কিচ্ছু নাই। শুধুমাত্র ওই ডায়েরিটা জিল্লুর ভুলে ফেলে গেছিল, সেই ডায়েরিটা নীরা পেয়েছিল। আর তার পকেট থেকে পড়ে পাওয়া ওই যে ঔষধের কৌটা, ওই সেম কৌটা একটা তার রুমে পায়। ডাক্তারের সঙ্গে ওই ঔষধের ব্যাপারে কথা বললে ডাক্তার জানায় যে এইটা এমন একটা ঔষধ মানুষকে খাওয়ালে কয়েক সেকেন্ডের মধ্যে সে মারা যাবে। নীরার আর বুঝতে বাকি থাকে না যে জিল্লুর তার মাকে মারতে আসছিল। এবার বর্তমানে ফিরে আসি। সে এই যে এতক্ষণ জিল্লুরকে খুঁজতেছিল না, এটা আসলে ভালোবেসে খুঁজতেছিল না। সে ভুয়া পরিচয়ে জিল্লুরকে খুঁজছে এতক্ষণ ধরে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। আর তাই জিল্লুর যখন তাকে জড়িয়ে ধরে, সে জিল্লুরের পেটে ছুরিকাঘাত করে তাকে মেরে ফেলে। জিল্লুর তো ভাবছিল নীরা মনে হয় কিছু বুঝতে পারেনি।
তাকে খুঁজতে খুঁজতে চলে আসছে, কিন্তু তার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না, সে ওইখানেই মারা যায়। মাহিদও তখন সেইখানে হাজির হয় এবং এই কাণ্ড দেখে সে তো পুরো যে কী হলো। তখনই আবার মশিউর মাহিদকে ফোন দিয়ে বলে যে স্যার, ওই ছেলেকে দেখলাম তো আনিসের বউকে নিয়ে জনসভার মধ্যে ঢুকছে স্যার, আমার মনে হয় নিশ্চয়ই ওরা কোনো বড় প্ল্যান করছে, আপনি শীঘ্রই আসুন। মাহিদ দৌড়ে সেইখানে গিয়ে উপস্থিত হয়, আর দেখা যায় মিস্টার এক্স আনিসের ওয়াইফকে ওই জনসভার মধ্যে পাঠিয়ে দেয়। তাদের কথা মতো কাজ না করলে বাচ্চাকে মেরে ফেলতে পারে, এই ভয়ে আনিসের স্ত্রী তার পেটে বম্ব নিয়ে ওই জনসভায় গিয়েছিল এমপিকে মারতে। কিন্তু সে তার বম্ব ওপেন করার আগেই মাহিদ তাকে দেখতে পায় এবং ধরে ফেলে। ক্যাওস বেঁধে গেছে দেখে এক্স তার ঘোড়া কল নিয়ে তখন সে নিজেই চলে যায় সরাসরি মন্ত্রীকে মারার জন্য, আর মাহিদ সেটা দেখতে পেয়ে আবার পেছন থেকে গিয়ে তাকে ধরে ফেলে। সেখানে তাদের ফাইট হয় এবং এক পর্যায়ে মাহিদ ওই লোকটাকে গুলি করে দেয়। গুলি করার পর মাহিদ তখন তার হাতের দিকে খেয়াল করে যে তার হাতে একটা গুলির দাগ। তখন সে বুঝতে পারে অর্থাৎ এই হচ্ছে সেই কালপ্রিট যে তার ওয়াইফকে পোজ দিয়ে মেরে ফেলছিল। মানে ওই যে মনে আছে না, মাহিদ পোজ দেওয়ার দিন যে তাকে মারছিল তার হাতে গুলি করছিল, তো হাতের এই দাগটা দেখে সে নিশ্চিত হয় যে অবশেষে সে তার স্ত্রীর হত্যার বিচার করেছে নিজ হাতেই। আর অন্যদিকে দেখা যায় জন কবির লাবিবকে বলছে এইখান থেকে পালানোর একটা মাত্র রাস্তা আছে এবং সেখান থেকে মাত্র একজন পালাতে পারবে। সে লাবিবকে জেকেবির ভবিষ্যৎ হিসেবে চিন্তা করে নিজে ধরা দেয় এবং লাবিবকে সেখান থেকে জোর করে বের করে দেয়। মানে পরের পর্বর জন্য পরিচালক বাঁচায় রাখছে আর কি। এখনও শেষ হয়নি, ওয়েট। পুলিশ এসে জন কবিরকে ধরে নিয়ে যখন বের হয়, থানায় নিয়ে আসে, তখন আবার জিল্লুরকেও হত্যার কারণে নীরাকে ধরে থানায় আনা হচ্ছিল। নীরা হঠাৎ জন কবিরকে দেখে গাড়ি থেকে নেমে এসে তার গলা ধরে টানতে থাকে আর বলে, তুই এই কাজ কেন করলি? তুই আমার মাকে কেন খুন করলি? তুই একটা খুনি, তুই আমার মাকে খুন করছিস। মাহিদ তো দেখে কনফিউজড হয়ে যায় যে কি। কান্তা তখন মাহিদকে জানায় যে উনিই তো নীরার বাবা, মানে ওই যে নীরার মাকে খুন করা হয়েছে, এই খুনের আদেশ দিয়েছিল জন কবির। এরপর মাহিদ বুঝতে পারে কেন তার স্ত্রী অথবা নীরার মা অথবা মন্ত্রীর ওয়াইফকে জেকেবি খুন করতে চেষ্টা করেছে। তাদের মূল টার্গেটই ছিল বাংলা সংস্কৃতিকে ধ্বংস করা। তাই এই সংস্কৃতির চর্চার সঙ্গে যারা জড়িত তাদেরকে একে একে হত্যার মাধ্যমে পুরো সংস্কৃতির চর্চাকে তারা পঙ্গু করে দিতে চেয়েছিল। মাহিদের এই মিশন সম্পন্ন করতে নীরা তাকে যেভাবে সহযোগিতা করেছে, এইটা তার কাছে এখনো বিস্ময় থেকে যায়। পরিচালকের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে হয়তোবা তারা দ্বিতীয় পর্ব আনলেও আনতে পারে, অ্যাটলিস্ট দ্বিতীয় পর্ব করার সুযোগ রেখে দিছে। তো দর্শক, অনেক বড় ছিল গল্পটা আমি জানি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিকপ্যাকের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।